স্বাগত জানাচ্ছি সবাইকে নিটোল টাটা টেবিল টক দেখার জন্য। আমি আনিস আলমগীর। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের হস্তক্ষেপের অভিযোগ করে আসছি আমরা নিত্য, কিন্তু নগণ্য হলেও সম্প্রতি মার্কিন নির্বাচন নিয়ে বাংলাদেশিদের হস্তক্ষেপ চোখে পড়েছে স্পষ্টভাবে। বিএনপির দুই কেন্দ্রীয় নেতা মার্কিন মূল্যকে বাংলাদেশি আমেরিকানদের ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিলারিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মিটিং মিছিল করেছেন সেখানে। বিষয়টি ভিনদেশের রাজনীতিতে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করছেন অনেকে, কারণ রিপাবলিকান বা ডেমোক্রেট দলীয় কোনো সদস্য যদি বাংলাদেশে এসে এমন নির্বাচনী প্রচারে অংশ নিয়ে থাকে, নিশ্চয়ই আমরা সেটিকে সহজভাবে নিতাম না। এই সব নিয়ে কথা বলবো আজ। ট্রাম্পের জয়ে বাংলাদেশের প্রভাব, এই শিরোনামে অতিথি হিসেবে আছেন গর্ব বাংলাদেশের আহ্বায়ক প্রফেসর ডক্টর শাহেদা, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার শাহিদুর রহমান টেপা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর শাহেদা আপনাকে দিয়ে শুরু করছি। যেটা বলছিলাম যে বিএনপি দুইজন নেতা, একজন আন্তর্জাতিক সম্পাদক ছিলেন আগে মাহিবুর রহমান এবং আরেকজন সাংবাদিক শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ওনারা দুইজন সেখানে মার্কিন মূল্যকে প্রকাশ্যে বিএনপি মনা লোকদেরকে নিয়ে মিছিল মিটিং করলেন এবং বললেন যে হিলারি বাংলাদেশের একজন ট্রাস্টেড ফ্রেন্ড, তার জন্য ভোট চাইলেন। বিষয়টি খুবই স্বাভাবিক হয়তো কারো কারো চোখে, কিন্তু আবার যদি আপনি বৈদেশিক দৃষ্টিকোণ থেকে দেখেন, আমরা সেটা করা কতটা ঠিক হয়েছে? ধন্যবাদ আপনাকে। এই এরা যারা যে দুজনের নাম করলেন, এরা কিন্তু বাংলাদেশের বিএনপির নেতা, সেন্ট্রাল কমিটির নেতা। যদি এই প্রসেশন বা মিছিল যদি ওখানে যে বিএনপি কমিটি আছে তাদের কেউ করতো, তাহলে হয়তো এটা নিয়ে আলোচনা বা সমালোচনা হতো না। এখন এখান থেকে টুরিস্ট ভিসায় ওখানে গিয়ে বা ভিজিট ভিসা গিয়ে বা ইয়েতে গিয়ে ওখানে গিয়ে ওদের প্রচারণায় অংশ নেওয়া প্রকাশ্যে, সেটা অবশ্যই শিষ্টাচার বহির্ভূত এবং ডিপ্লোম্যাটিক যে কতগুলি আছে, নর্মস আছে, নিয়ম আছে, তার বাইরে পড়ে। আর আপনি যেটা বললেন যে যদি বাইরের কেউ এসে, আমাদের দেশে এসে কেউ যদি এই ধরনের নির্বাচনের প্রচারণায় অংশ নিত, তাহলে অবশ্যই সেটাকে আমরা হস্তক্ষেপ মনে করতাম। আর যেটা হচ্ছে যে আরেকটা কথা, যে হিলারি আমাদের ট্রাস্টেড ফ্রেন্ড, সুতরাং ওনাকে জিতিয়ে আনতে হবে। প্রশ্ন হচ্ছে যে এখানে আগে আন্তর্জাতিক সম্পর্কটা বুঝতে হবে, ইন্টারন্যাশনাল রিলেশনটা বুঝতে হবে। কারণ একটি দেশের সাথে আরেকটি দেশের যে কূটনৈতিক সম্পর্ক থাকে, ওইটা কোনো ব্যক্তি পর্যায়ে থাকে না, ওইটা একটি সরকারের সাথে আরেকটি সরকারের সম্পর্ক থাকে। সুতরাং হিলারি ট্রাস্টেড ফ্রেন্ড, আজকে তো ট্রাম্প জিতে গেছে, তাহলে কি ট্রাম্প আমাদের ট্রাস্টেড ফ্রেন্ড নয়? তাহলে কি ট্রাম্প আমাদেরকে শত্রু হিসাবে দেখবে? এবং এই সব কর্মকাণ্ডগুলি দূরদৃষ্টির যে কতটাই অভাব এবং রাজনৈতিক দিক দিয়ে এরা কতটাই দেউলিয়া, সেটার বহিঃপ্রকাশ মাত্র। কারণ এই ইলেকশন এমনই একটা জিনিস যে এটা লাস্ট মোমেন্ট পর্যন্ত বোঝা যায় না যে কখন কি হবে। রাজনীতিটা আনসার্টেন বিষয়, ভেরি আনসার্টেন, এন্ড স্পেশালি ইলেকশনস আর ভেরি ভেরি আনসার্টেন। সো আমাদের কাছে হওয়া উচিত, আমাদের পলিসি হওয়া উচিত, হিলারিও আমাদের কাছে যা, ট্রাম্পও আমাদের কাছে একই, এবং যিনি জিতবেন তিনি আমাদের বন্ধু। এবং আজকের পত্রিকায় আছে, আমেরিকান অ্যাম্বাসেডর কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্কের কোনো রকম কোনো ডিফারেন্স হবে না এবং সম্পর্ক যা ছিল তা দিনে দিনে আর উন্নত হবে। অবভিয়াসলি এটা উনি, শি ইজ এ ডিপ্লোম্যাট, এবং সেই ডিপ্লোম্যাটিক্যালি কথাই উনি বলবেন। পরবর্তীতে কি হবে সেটা যখন সময় আসবে তখন আমরা দেখব। কিন্তু বিএনপি দেশে কোনো আন্দোলন সংগ্রাম, জনমুখী কোনো আন্দোলন সংগ্রাম না করে ওখানে তো আমেরিকায় তো 20 জন লোক একসাথে রাস্তা দিয়ে হাঁটলেই ওটা বিশাল নিউজ হয়ে যায়। তো সেখানে গিয়ে প্রসেশন করা আর এখানে বাংলাদেশের মানুষের গণমুখী কোনো কর্মসূচি না দেয়া, আমি মনে করি এটা রাজনীতির শিষ্টাচারের খুবই বাইরে। এবং আমি মনে করি যে ব্যক্তি পর্যায়ে কিন্তু এখানে সম্পর্ক নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। হাবিবুর রহমান হাবিব, আপনি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, এটা যদি বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশে হয়ে থাকে কিংবা তারেক জিয়ার কোনো নির্দেশে হয়ে থাকে, আপনি কি মনে করছেন না এটা খুবই অদূরদর্শিতার কাজ, নাকি ওনারা নিজেদের তরফ থেকে এটা করেছেন? আপনাকে ধন্যবাদ এবং অনুষ্ঠানের বিজ্ঞ আলোচক বৃন্দকে ধন্যবাদ। যারা দেখছেন তাদেরকে এই অনুষ্ঠানটা দেখার জন্য সাদর আমন্ত্রণ। না, আজকে আমি একটা প্রশ্ন দিয়ে আপনাকে করি যে এইটা যদি শিষ্টাচার বহির্ভূত হয়, তাহলে আমরা বাংলাদেশে যারা বসবাস করি তারা সবাই জানে, যখন আমাদের দেশে নির্বাচন হয় তখন বিভিন্ন দেশ বিভিন্ন দলকে যতটুকু তাদের সামর্থ্য ততটুকু টাকা পয়সা দিয়েও সহায়তা করে। প্রকাশ্যে দেখেন না, দেখেন প্রকাশ্যে দেখলাম না কেন?
আমরা 2014 সালের 5ই জানুয়ারি যে ভোটার যে নির্বাচনটা দেখলাম, কলঙ্কিত নির্বাচন, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্য নিকৃষ্টতম একটা নির্বাচন। আপনার ভাষায়? আমার ভাষায় না, সারা পৃথিবীর মানুষের ভাষায়। এটা আমেরিকার নির্বাচনে বাংলাদেশের কোনো মানুষ টক শোতে কেউ কোনদিন বলে নাই যে ট্রাম্প জিতবে। বহু বলেছে আমাদের আপনার চেয়ারে বসে এবং আমাদের এবং এবং আমাদের ম্যাক্সিমাম আলোচকে বলে গেছে। আলোচক বলছে এখানে হিলারি জেতার সম্ভাবনা বেশি আছে, তো সেই জন্য আমরা জিততে পারে। নগ্নভাবে হিলারির কিন্তু পক্ষে নেমে দেখা গেল কি যে আপনার ওই মাছ, বানর আর ভল্লুক তারা বললো যে ট্রাম্প জিতবে। মানুষের কিন্তু কোনো কথা কিন্তু কাজে লাগেনি, ওদের কথা কাজে লাগছে। এখন কথা হলো বাংলাদেশে আমরা সেই নির্বাচনটা দিলাম, আপনি আমার কথা বলতে দেন, লোকদের অবজ্ঞা করছেন। আপনি আমাকে কথা বলতে দেন, আমার কথা না বলতে হবে না না, কথা বলার বিষয়টা আপনাকে অবশ্যই বলবেন, কিন্তু আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনি কিন্তু ট্র্যাক থেকে সরে যাচ্ছেন। না, আমি ট্র্যাক থেকে সরতেছি না। না, আপনি ভোটারদেরকে মাছ, বানর এগুলোর সাথে তুলনা না, করছেন কেন? ওটা তো ওদের রায়, ওই দেশের রায়। ওই দেশ, সেটাই তো বলতেছি, ওই দেশের মানুষও এইটা দিতে পারে। তার কারণে পৃথিবীতে একমাত্র, আমি আমার কথা শেষ করে দেন, আমাকে ডিস্টার্ব করেন কেন? একমাত্র এবং আমেরিকা তো এই সর্বপ্রথম একটা মানুষ প্রেসিডেন্ট হওয়ার পর তার আপার হাউস লোয়ার হাউস দুইটাই সমানভাবে পাওয়ার পর এবং পপুলার ভোটও কাছাকাছি, অল্প কিছু ভোট শুধু কম পেয়েছে, এইরকম বিক্ষোভ কোনদিন হয়েছে? আমেরিকার ইতিহাস হয়েছে? হয়নি। এটা পৃথিবীর ইতিহাস হয়েছে? তাহলে কি? এবং দেখেন বাংলাদেশে 5ই জানুয়ারি নির্বাচনের সময় বিদেশ থেকে ভারতের একজন সচিব পররাষ্ট্র সচিব সুজাতা সিং এসে বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রপতি তাকে নির্বাচনে যাওয়ার জন্য বাধ্য করলো, যেতে হবে তোমাকে নির্বাচনে। তো এর চেয়েও কি এটা বেশি লঙ্ঘন হয়েছে? তারপরে আসেন, আজকে সারা পৃথিবীব্যাপী মানুষের ভিতরে একটা আতঙ্ক যে ট্রাম্প হওয়া মানে পৃথিবীতে একটা হুলস্থুলের অবস্থা। প্রেসিডেন্ট হওয়ার পরে যে বলতে পারে 20 থেকে 30 লক্ষ লোককে আমি বের করে দেবো, তো এইরকম একটা লোকের মনোভাব সে প্রথম থেকে বলে আসছে। এবং প্রথম থেকে সে মেয়েদের সম্বন্ধে যে কুরুচিপূর্ণ কথাবার্তা এবং রাজনীতি সম্বন্ধে এবং অভিবাসীদের বিরুদ্ধে যেভাবে কথা বলে আসছে, মুসলমানদের বিরুদ্ধে, সেখানে তো আমার নৈতিক দায়িত্ব। কিসের আমি এখানে আপনার শিষ্টাচার লঙ্ঘন করলাম? আমাদের সারা পৃথিবী এক হয়ে তো ট্রাম্পের বিরুদ্ধে ইলেকশনটা করার জন্য রাস্তায় নামা ছিল। তা এরকম একটা লোক আজকে প্রেসিডেন্ট হয়ে গেছে, তার মানে তার কর্ম, এবং এটা তো খুব স্বাভাবিক। তাহলে যে একটা লোক 16 বছর 18 বছর ট্যাক্স দেয় না, সেই একটা লোকের লোকটা বলতেছে আমার স্বার্থ কি? আজকে আমার ওখানে বাংলাদেশে কয়েক লক্ষ মানুষ ওখানে বসবাস করে, প্রায় 10 লক্ষ মতো মানুষ। আজকে সে যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে এই লোকগুলি এসে বাংলাদেশে যখন আসবে তখন কোথায় গিয়ে দাঁড়াবে? সেটা আমরা পরে আলোচনা করছি। আপনার কাছে আমরা এটা জানতে চাচ্ছি, আমেরিকা গিয়ে বাংলাদেশের দুইজন মানুষ, বিএনপি দুইজন মানুষ ওখানে গিয়ে ভোট চেয়েছে, তাদের পক্ষে এতে শিষ্টাচার বহির্ভূত কোনো কাজ হয়েছে বলে আমি মনে করি না। এখন ট্রাম্প যদি মনে করে, ট্রাম্প যদি মনে করে যে মার্কিন নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি লোক বলেন, বাংলাদেশ না, বিএনপি লোকেরা হিলারির পক্ষে কাজ করেছে, আমেরিকার লোকেরা ট্রাম্পের পক্ষে কাজ করেছে। প্রশ্ন যে আমরা এখানে যতই চিৎকার করি, আমরা কি কোনো রেফারেন্স করতে পারছি তাদের পুরো ইলেকটোরাল সিস্টেমে? কোনো রেফারেন্স আমরা করতে পারছি? আমরা গিয়ে খামাখা হিলারির পক্ষ নিচ্ছি, আমরা খামাখা গিয়ে ট্রাম্পের পক্ষ নিচ্ছি। ইট ইজ আপ টু দ্য আমেরিকান পিপল। এবং ইউ ক্যানট, পৃথিবী বাদ দেন, এখানেই ট্রাম্পের জয়, যেখানে পুরা গ্লোবাল মিডিয়া হিলারিকে জিতিয়েই দিয়েছে দুদিন আগে। সেই 8 তারিখে ইলেকশন হয়েছে, আমি 6 তারিখে আরেকটি প্রাইভেট চ্যানেলে গিয়েছিলাম, তারা বলছে হিলারি জিতে গেছে, এই আলোচনা। আমি বললাম না, কারণ ইলেকশনে লাস্ট মোমেন্টে কখন ইউটার্ন হয় এটা বলা যায় না। সুতরাং এটা হিলারি জিতে গেছে আমরা বলতে পারি না। এবং পুরো গ্লোবাল মিডিয়া এমন ভাবে হিলারির পক্ষে ছিল। কিন্তু আমি আরেকটা কথা বলতে চাই যে পুরো ক্যাম্পেইন ধরে ট্রাম্প যেই এলোমেলো কথাগুলো বলেছে, যে উল্টাপাল্টা এবং জিঘাংসামূলক কথাবার্তা বলেছে, যেই মুহূর্তে সে জয়লাভ করলো সঙ্গে সঙ্গে তার বক্তব্য, তার বক্তৃতা পাল্টে গেল। আমাদেরকে আগে বুঝতে হবে, ওখানে ট্রাম্প ইচ্ছা করলেও একা কিছু করতে পারবে না।
বিকজ তাদের সিস্টেমটা এরকম যে কিছুই করতে পারবে না একা। হি ক্যানট গো এগেইনস্ট হিজ গভর্নমেন্ট, হি ক্যানট গো। ওখানে তো ট্রাম্প তো একা না, হি ইজ গট হোল গভর্নমেন্ট বিহাইন্ড হিম। সো না, ওখানে একা কিছু করতে পারবে না। আমেরিকান প্রেসিডেন্ট করতে পারবে কখন? আপার হাউস, লোয়ার হাউস, দুইটা যখন প্রতিনিধি এবং সিনেট ভারতের কথা বললেন, পক্ষে যদি না থাকে তাহলে পারে না। এখানে দুইটা তার দলে। ওকে, আমি আপনাদের দুজনের কাছে আসবো। ভারতের কথা বলেন না, আনিস সাহেব একটু বলেন। ভারতের কথা বললেন, আমি চুরি করবো দেখে আপনিও চুরি করবেন? না না, সেটা তো না। আমি একটা বলছি অন্যায় যে করবো দেখে এখানে আপনি অন্যায় একটা করবেন। নির্বাচনের পক্ষে এটা নৈতিক দায়িত্বই তো পড়ে গেছে। সাইদুর রহমান, এই লোকের বিরুদ্ধে কথা বলা। সাইদুর রহমান টেপা উনি বলছেন এটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে আমেরিকান নির্বাচনে এরকম প্রভাব ফেলতে যাওয়া, বা প্রভাব আদৌ পড়েই নেই, বাট এভাবে বাংলাদেশে যাওয়া, এইটা আবার আমাদের কূটনীতির জন্য, আমাদের রাজনীতির জন্য আমরা কোনো রোশানলে পড়ার সম্ভাবনা আপনি দেখেন কিনা? ধন্যবাদ আনিস ভাই, ধন্যবাদ দর্শক। আসলে কি জানেন, আমাদের এই বাংলাদেশের দুইটা দল, আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুইটা দলের আসলে কোনো চরিত্র নাই, এবং এরা তো চরিত্র নাই, এবং এর মধ্যে কোনো গণতন্ত্র নাই। এখন আমেরিকা কি হলো, এইটা নিয়ে বিএনপি আর আওয়ামী লীগ পাগল হয়ে গেছে। দুই দল, বিএনপির নেতারা যায় আমেরিকাতে যায় হিলারির ক্যাম্পিং করছে, আর হাবিব ভাই বললো যে আওয়ামী লীগের লোকজন দেয়া করছে। এখন এই বিএনপির আওয়ামী লীগকে আমরা বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে এই দেশের একজন সাধারণ নাগরিক এবং ভোটার হিসেবে বলতে চাই, এরা তল্পি বাহক ছাড়া, মানে কে কি আমেরিকার প্রেসিডেন্ট কে হলে তাতে আমাদের কিছু আসে যায় না। আমাদের সমস্যা নিয়ে আমরা সমাধান করতে চেষ্টা করা উচিত। আমাদের রাজনীতি নিয়ে আমাদের দেশকে কিভাবে বাঁচানো যায়, দেশের মানুষকে কিভাবে বাঁচানো যায়, এটা নিয়ে চিন্তা করা উচিত। যেমন ধরেন এই দুই দলের নেচারটা কি, যদিও আমাকে এবার ডাইরেক্ট আক্রমণ করতেছি, সত্যি কথা যেটা, কারণ হাবিব ভাই দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি থেকে এখন আমার সাথে দীর্ঘদিনের সম্পর্কতা, রাজনীতি করার থেকে এই পর্যন্ত আসছে। আপাও সেই রাজনীতি পরিবার থেকে রাজনীতি করতে করতে এই পর্যন্ত আসছে। তো দেখেন, এই বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যখন আগের বার ঠকে গেল নির্বাচনে, তখন বলতেছিল আমরা ভারতের পক্ষের কথা বলি নাই বলে আমরা ঠকে গেছি। আবার এই বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন, উনি বললেন যে ভারত জিতে দিছে আওয়ামী লীগরে। আরে তাহলে ভোট দিল কারা? তো ভারতের লোকজনকে এসে ভোট দিয়ে গেছে। এই নেচার হচ্ছে দুই দলের নেচার এইরকমই, যে কেউ কাউরে জিতলে ভারতের জন্য আমরা জিততে পারিনি, কারণ ভারতের সব লোক পশ্চিমবঙ্গে হাঁটিয়ে হাঁটিয়ে ভোট দিয়ে গেছে, ওনাদের নেচার তাই। আওয়ামী লীগ এবং বিএনপি। আমি যেটা মনে করি, যেমন হাবিব ভাই একটা কথা বলছে, সুজাতা সিং আসছিল, সুজাতা সিং উনিও রাজনীতি করেন, আমরাও রাজনীতি করছি, স্টুডেন্ট পলিটিক্স থেকে ক্লাস 7 থেকেই রাজনীতি করতে করতে এই পর্যন্ত আসছি। আজ পর্যন্ত ভোট তো কম দিলাম না, তো দেখিও না কোনোদিন যে ইন্ডিয়ান বা ভারত বা আমেরিকা লন্ডনের লোক এসে আমাদের দেশে ক্যাম্পিং করছে। এখন আমার সাথে আপনার ব্যক্তিগত এটা তো ঠিক, সুজাতা সিং আপনাদের নেতা, সুজাতা সিং আমাদের নেতার কাছে আসছিল, আমি তখন উপস্থিত ছিলাম, আমি সেই সময় উপস্থিত ছিলাম। উনি কি বলছেন সেটা তো আপনারা জানেন না, আমি জানি, তাই না? উনি একজন ধর রিকোয়েস্ট করতেই পারে বা বলতেই পারে যে প্রেসিডেন্ট সাহেব নির্বাচনে আসা উচিত, তার ব্যাপার, সেটা ধরেন বলতে পারে। এখন বলছে তা তো আমি বলছি না, এটা তো কূটনীতিক। হ্যাঁ, এখন যেহেতু কূটনীতিক হিসেবে আসছে, ওনার দেশের রাজনৈতিক পলিসি যদি হয় বাংলাদেশ। এখন আমি যেটা বলতে চাই, অনিল ভাই, আমি যেটা বলতে চাই যে ধরেন আমাদের দেশের, হ্যাঁ আসছে, উনি বলছে, তা আমরা নির্বাচনে কেন গেছি, জাতীয় পার্টি নির্বাচনে কেন গেছে? এখন হাবিব ভাইরা বলে, বা মানে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না এবং বাংলাদেশের সংবিধানকে বিশ্বাস করে না, তারা বলে যে নির্বাচন হয়েছে। আরে নির্বাচন তো হয়েছি, নির্বাচন না হলে ওই টাইমে নির্বাচন না হলে সংবিধান কি থাকতো? আমি সাইদুর রহমান টেপা কোথায় এখানে বসতে পারতাম? হাবিবুর রহমান হাবিব সাহেবের মনে কোথায়? এখন উনি এই পদে আসলো, কিভাবে আসলো? দেশে যদি না থাকতো, দেশের সংবিধানই যদি না থাকতো, এখন ওনারা নির্বাচনে আসে নাই আমার ধারণা ভরাডুবি হবে বলে। হ্যাঁ, ভোট মানুষ দিবে না, ওনাদের যে দুর্নীতি, দীর্ঘদিনের দুর্নীতির জন্য ওনারা ভোট না পাওয়ার জন্য ওনারা আসে নাই। এখন আমরা নির্বাচনে গেছি, আমাদের যে কারণেই হোক আমরা নির্বাচনে গেছি, আমরা সে দেশকে বাঁচানোর জন্য, সংবিধানের জন্য আমরা নির্বাচনে গেছি। এখন যে কথা আমি বলার জন্য আপনার এই আজকে যে টপিকসটা, যে
হিলারি আসলো না ট্রাম্প আসলো না গ্রাম আসলো না গৌরি আসলো ফরি আসলো, এটা আমাদের দেখার ব্যাপার না। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের কূটনৈতিক, যেমন স্বাধীনতা যুদ্ধের সময় আমেরিকা আমাদের ভীষণভাবে বিরোধিতা করছে, এখন কিছু হইলেই আমেরিকার দিকে তাকায় থাকে। কেন রে বাবা? স্বাধীনতার বিরুদ্ধের লোক, তারা আমাদের স্বাধীনতাকে মানে সেটা ধরে তো আর আগানো যাবে না। আমাদের নিয়মটাকে আমাদের যেহেতু হাবিব ভাই বলছে যে লোকজন এখানে থাকে, পৃথিবীর কোন দেশে লোক না থাকে, পর্তুগালের থেকে আরম্ভ করে বার্মা পর্যন্ত আমাদের লোক থাকে। এখন আমাদের লোকরে বের করে দেবে, ইলিগাল লোক থাকলে কেন বের করবে না? যদি আপনি ভিসা নিয়ে যান বা আপনি যে ওখানে যে চাকরি করেন, কাজ করেন, তাহলে আপনার বের করবে না। আমাকে দেশে বের করতেছে না, আমরা আমাদের দেশের লোকরা ইলিগাল থাকতে এখানে দেব না। একটা অপপ্রচার আছে, ওর বলছে ক্রিমিনালদের বের করবে, যাদের এখন যাদের ক্রিমিনাল, সমস্যা, এখন সবাইকে যদি না। ওই দেশের নাগরিক হয়ে থাকে, সে ওই দেশের পাসপোর্ট হোল্ডার হয়ে থাকে, সে তারই তো বের করতে পারতেছে না। আর আপনি যদি যে ক্রাইম করেন, তাহলে আপনাকে কি আদর করবে? নিশ্চয়ই না, আপনাকে বের করে দেবে। আমাদের দেশে এই যারা কিছু কিছু লোক দেখেন এখানে আছে, যাদের ভিসা ছাড়া থাকতেছে, তারা আমরা কি করতেছি? তারা আমাকে ধরে জেলখানায় পরে পাঠাচ্ছি, বিচার করে ব্যবস্থা করতেছি। তা আমরা যদি করতে পারি, তাহলে ওরা ওদের করতে দোষটা কোথায়? জিজ্ঞেস করতে চাই যে বিএনপির দুই নেতা যে এইভাবে প্রচার করলেন, সেটা কি বিএনপির প্রচার হিসাবে গণ্য হবে, না বাংলাদেশিদের উপর এটার কোনো প্রভাব আসতে পারে? আমরা যখন বাংলাদেশে যাই, আমি নেতাদের কথা বাদই দিলাম, এনারা তথাকথিত নেতা, যাই হোক, নেতাদের কথা বাদই দিলাম, যেই পর্যায়ের নেতাই হোক, আমরা ব্যক্তি হিসাবেও যখন আমরা বিদেশে যাই, আমরা কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, কারণ আমরা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার। এবং কোনো রকম ভালো কাজ বা মন্দ কাজ যেখানেই আমি লিপ্ত হব, সেখানে কিন্তু সবচেয়ে আগে আমার পাসপোর্টটা দেখবে যে আমি কোন দেশের লোক। সো ওখানে কিন্তু বিএনপি বলে কোনো কিছু নাই, ওখানে হচ্ছে বাংলাদেশি। I am from Bangladesh and my identity is Bangladeshi. বিএনপি তারা চিনে না, এবং আওয়ামী লীগও চিনে না, জাতীয় পার্টিও চিনে না, স্পেশালি সাধারণ মানুষ তো চেনেই না। তো সেখানে প্রশ্ন হচ্ছে যে দুজন ব্যক্তির কিন্তু এই অধিকার নেই এই 18 কোটি লোককে বিপদে ফেলার, এই অধিকার তাদেরকে দেয় নাই। নাইদের তাদের দুজনের আছে, না তাদের নেত্রীর আছে। কারণ তারা বাংলাদেশে গত 5-7 বছরের মধ্যে গণমুখী কোনো কর্মসূচি তারা দেয় নাই যেটাতে বাংলাদেশের মানুষের ভালো হবে, সেটা তো করেই নাই। পেট্রোল বোমা টোমা তো ওগুলি বাদই দিলাম, ওগুলোতে আছেই। কিন্তু এখন যে বড় একটা ক্ষতি করতে যাচ্ছে, কারণ যেখানে হাবিব সাহেব যে কথাটা বলছেন যে টাকা দিয়েছে, ওয়েল, আমেরিকান ইলেকশনেও বিলিয়ন ডলার হাত বদল হয়, কিন্তু সেটা কখনই প্রকাশ্যে হয় না। যে দেয় সেও বলে না আমি দিয়েছি, আর যে নেয় সেও বলে না আমি নিয়েছি। বাট লেট মি ফিনিশ। ইউনূস সাহেব টাকা দেওয়ার মতো লোক না। এনিওয়ে, তো যেটা হচ্ছে যে ইউনূস সাহেব যদি দিয়ে থাকে তো হিলারিকে ব্যক্তিগতভাবে দিয়েছে। আমি সবসময় একটি কথা বলে না, আমি সবসময় একটা কথা বলি যে ইউনূস সাহেবের কিন্তু হিলারির সাথে সম্পর্ক, ওখানে গভর্নমেন্টের সাথে নেই, স্টেটের সাথে নেই। সো দেয়ার ইজ এ ডিফারেন্স। ব্যক্তিগত সম্পর্ক এবং গভর্নমেন্টের সাথে সম্পর্কের মধ্যে একটা পার্থক্য আছে, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। এবং হিলারির সাথে ওনার বন্ধুত্ব আছে বা সম্পর্ক আছে বলেই যে হিলারি ওনাকে সবকিছু দিয়ে দিতে পারবে, তো হিলারি তো খুব পাওয়ারফুল ফরেন মিনিস্টার ছিল, কি দিতে পারছে? কি করতে পারছে? কিছুই করতে পারেনি, বিকজ শি ক্যানট গো এগেইনস্ট হার গভর্নমেন্ট। উনি আরেকটি কথা যেটা বলেছেন যে আমাদের দেশের টাকা এসছে, যদি এসে থাকে প্রকাশ্যে এসছে, কারো কাছে করে কারো ব্যাংক অ্যাকাউন্টে অমুকে, কারণ একটা দল তো জিতে, ইলেকশনে একটা দল জিতে একটা দল হারে, তো যেই দলটা হারে সেই দল তখন গিয়ে তাদেরকে চার্জ করতে পারে না যে কি তুমি ওদের কাছে টাকা নিচ্ছ কেন, বিকজ এটা কোনো প্রমাণ নেই। সো এইটা একেবারেই একটা নিরর্থক আলোচনা। আরেকটি কথা আপনি বলেছেন 5ই জানুয়ারি নির্বাচন, ন্যাক্কারজনক নির্বাচন। ন্যাক্কারজনক নির্বাচন তো বিএনপি করেছে। প্রথম কথা, বিএনপি ঘোষণা দিয়েছে যে কোনো মূল্যে আমরা প্রতিহত করব। ফাইন, করেন, এটা আপনাদের ডেমোক্রেটিক অধিকার যে আপনারা এই নির্বাচনে বিশ্বাস করছেন না, আপনারা নিরাপদ বোধ করছেন না, অথবা আপনাদের জেতার সম্ভাবনা কম দেখছেন, সুতরাং আপনারা আন্দোলন করতেই পারেন। যে কোনো মূল্যে নির্বাচন হতে দিব না, যে কোনো মূল্যে প্রতিহত করব। যখন নির্বাচন হয়েই যাচ্ছে দেখছেন, তখন আপনারা কেন নির্বাচনে গেলেন না? এবং আপনাদের যদি বলেন যে 5ই জানুয়ারি নির্বাচন অবৈধ, তাহলে আপনারাই এই অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছেন। বিএনপি এই অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে ইলেকশনে না গিয়ে। কিন্তু গেলেন না, তার থেকে তো বড় অভিযোগ যারা গিয়েছে তাদেরকে প্রতিহত করার জন্য যে আন্দোলনটা করেছেন,
যে হিংসাত্মক কার্যক্রম করেছেন এবং আর আনিস ভাই, এটা আপনি আন্দোলন কোথায় দেখলেন? না, যেটাই হোক, আন্দোলন তো ভাই আমরা করছি, হিংসাত্মক আন্দোলন কার্যক্রম করে যেটা এটা করলো। ভাঙছে, ওরে ভাঙছে, মানুষ আন্দোলন করছে হাবিব ভাইরা। প্রিসাইডিং অফিসার এটা আন্দোলন না তো, এটা ক্রাইম। না শুনেন, বিএনপি তখন যেটা করছে এটা ক্রাইম, এটা আন্দোলন না। আনিস সাহেব, আন্দোলন আর এবং এই দুই দল সবসময় ক্রাইমই করে। শোনেন, আন্দোলন আর মানুষ মারার মধ্যে পার্থক্য আছে। সেটাই বলছেন। আন্দোলন হচ্ছে রাজপথে হবে, দৃশ্যমান হবে এবং একটা ইস্যু থাকবে যে এই ইস্যুতে আমরা আন্দোলন করছি। কই লোক, কই মানুষ, কই সব কই, নেতারাই থাকে না, নেতারাই থাকে না না, না, drawing room আন্দোলন হচ্ছে। এই হাবিব ভাই, আমি কথা বলবো না। আমি হাবিব ভাইরাই আমাদের গভর্নমেন্টকে ঠকানোর জন্য আমাদের হাবিব ভাইরাই বিরতির পরে এসে ওনাকে কথা বলতে দেওয়া হবে। হাবিব ভাইরাই আমাদের বিরুদ্ধে দর্শক, করছে, সঙ্গেই কিন্তু থাকুন। 72 ঘন্টার বেশি যায় না, ওরা এখনো অবরোধ চলতেছে। দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও। আপনারা দেখছেন নিটল টাটা টেবিল টক। কথা বলছি ট্রাম্পের বিজয়, বাংলাদেশের প্রভাব, এই শিরোনামে অতিথি হিসেবে আছেন গর্ব বাংলাদেশের আহ্বায়ক প্রফেসর ডক্টর শাহেদা, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার শাহিদুর রহমান টেপা এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে আমি সেই নিউজটাকে আবার একটু বলতে চাচ্ছি। এটা 2 নভেম্বর নয়াদিগন্ত পত্রিকায় যেটা ছাপা হলো, সেখানে বলা হচ্ছে যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ এবং আরেকজন নেতার কথা বলছেন যে আপনাদের আন্তর্জাতিক সম্পাদক উনি মাহিদুর রহমান, উনি বলেছেন, শওকত মাহমুদ বলেছেন হিলারি সভ্যতার পক্ষের প্রার্থী, তার মানে বাকিজন অসভ্যতার প্রার্থী। আর তার মধ্যে হিলারি প্রেসিডেন্ট হওয়ার আগে 2বার বাংলাদেশ সফর করেছেন এবং তার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক গভীর। আর মাহিদুর রহমান বলেছেন ইমিগ্রেন্ট কমিউনিটিকে রক্ষা করতে হলে হিলারির প্রয়োজন। তো এখন তো হিলারি নেই, তাহলে আমাদের ইমিগ্রেন্ট কমিটিকে রক্ষা করতে, এটা কি আরো বিপদের মধ্যে ফেলা হলো কিনা ইমিগ্রেন্ট কমিউনিটিকে? না, এটা তো ধরেন প্রত্যাশা তো করেই, যখন একটা নির্বাচনে কেউ তো চায় অমুক দিকে, সবাই তো একজনকে পছন্দ করে না। বাংলাদেশি আমেরিকান যারা আছে বাংলাদেশে না, তখনকার তো সমস্যা নাই। তখন যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে একজন ক্যান্ডিডেট ঘোষণা দিয়ে যাচ্ছে এবং তার কথাবার্তা, এখন সে প্রেসিডেন্ট হয়ে গিয়েছে বলে যাচ্ছে, তাই এখনো সে অনেকটা বলে যাচ্ছে, সেই হিসাবে তো পছন্দ একটা থাকতে পারে। আর উনি আর একটা সত্য কথা বলেছেন ঠিকই, যে হিলারি 2বার বাংলাদেশে এসেছিলেন, তো এটা তো মিথ্যা কথা না। তো এখন কথা হলো যে বিএনপির পক্ষ থেকে রিপাবলিকান পার্টি দলেরও একটা অনুষ্ঠানে আমাদের প্রতিনিধি গিয়েছিল, হ্যাঁ, সেটা এখন ব্যাপার না। কথা হলো যে আমি তার আগে আমি আপনার অনুমতি নিয়ে আমার সাইদুর রহমান টেপা ভাইকে একটা আসসালামু আলাইকুম জানাতে চাই। উনি যেভাবে বিএনপি এবং আওয়ামী লীগের বিপক্ষে কথা বলছেন এবং যেভাবে আওয়ামী লীগ এবং বিএনপি দলকে উনি যেভাবে চিত্রিত করছেন, আমি যেভাবে, আপনি কোন দল করেন? এই যে এরশাদ সাহেব বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে রাষ্ট্রীয় ক্ষমতা এসে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি আপনাদের খেদমত করতে চাই। 9 বছর তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে গিয়ে শত শত সেলিম দিলওয়ার, রাউফুন বসুনা থেকে শত শত মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ কারাগারে গিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে। সেই দলের পক্ষে যখন আপনার কথা বলতে গিয়ে 2 দলকে ধরেন, তখন আপনার জন্য ছাই নিয়ে আসা ছাড়া কোনো উপায় নেই। এখন আপনি সাহিত্য আনছেন, এখন আপনি আসেন, আমার দল এবার আসসালামু আলাইকুম যে আসলো, আপনি যে দলটা করেন সেই দলের যে জিয়াউর রহমান সাহেব উনি কি নিয়ে আসছেন? আপনার কথাগুলি আমি মনোযোগ সহকারে শুনছি, এটা ভালো প্রশ্ন করেছে কিন্তু আমি এটা বলি, জিয়াউর রহমান আপনি এই কথাটা বলছেন, আরেকবার আসসালামু আলাইকুম। কারণ জিয়াউর রহমান এই বাংলাদেশে শুধু নয়, এই পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি ক্ষমতা কারো কাছ থেকে কেড়ে নেন না। ওনার উপরে ক্ষমতা অর্পিত হয়েছে কিভাবে? আপনি ধরেন 1975 সালের 15 আগস্ট খন্দকার মুশতাকের নেতৃত্বে যে ঘটনা ঘটলো, আমার মনে হয় হাবিব ভাই, আমার মনে হয় হাবিব ভাই সব ভুলে গেছে। আমি ভুলে না, আমি একটা কথা বলি না, থাকে তাহলে হাবিব ভাই একটু খাওয়া যায়, আমাকে কথা বলে ডিস্টার্ব করে আমার সময়টা নষ্ট করে না, আমারও তো, আমি কিন্তু সময় দেব না পরে। আমি জানেন আমাকে ঠিক আছে সময় দিন না, কিন্তু আপনার নেতা যদি আপনাকে দুয়ে আসে, তাহলে আমি বলবো আমার নেতা যে
হোসেন মোহাম্মদ এরশাদকে আপনাদের যে বলি- প্রেসিডেন্ট ছিল আমি বলি- জাস্টিস সাত্তার সাহেব ডাকে আমার এনে বলছে সময় যে নষ্ট আব্বা করতেছেন। আপনি ক্ষমতা নেন আমি বাঁচতে পারতেছি না। আপনি তো এরশাদের মতো আচরণ করতেন, এরশাদ যখন জোর করে ক্ষমতা আসছিল আপনি জোর করে আমাকে কথা বলতে না না দিচ্ছেন। আপনি জোর করে এই যে আবার ওই একই এরশাদ এরশাদের কায়দা কবে করে। জোর করে ওনাকে ক্ষমতা বলতে এই যে দেন, আপনার ওনাকে বলতে আচরণে দেন। এরশাদের আচরণের আপনি তো হাবিবুর কেমন রহমান ভাই? হাবিব, আপনি আপনার যে- আচরণ তো এরশাদের মতো হওয়ার কথা। ঠিক আছে, আপনি যে উদাহরণ আমি বলি- দিচ্ছেন আপনি আমি যে বলি- উদাহরণ দিচ্ছেন আর না আপনি আমি বলবেন, বলি, কথা আমাকে- শুনতে হ্যাঁ, হবে তো বলেন। একটুখানি। আপনি যে উদাহরণ দিচ্ছেন উনি বলছেন একই তো, না, এক না। উনি বললেন যে আমাকে এক না। ডেকে নিয়ে দিছে, উনাকে বলছে আমাকে হ্যাঁ, ঠিক ডেকে আছে, নিয়ে আমি দিছে। উত্তরটা দিই। 1975 সালের 15 আগস্টে ঘটার পরে খন্দকার মুশতাক প্রেসিডেন্ট হলো। আওয়ামী লীগের 100% একেবারে পিওর আওয়ামী লীগের নিয়ে মন্ত্রিসভা গঠন করলো। এর ভিতরে জিয়া রহমানের বিএনপিতে জন্ম হয় নাই। তখন তো আমি বলি কেউ ছিল না। হ্যাঁ, হাবিব ভাই, তাহলে তখন আপনি জিয়া রহমান স্কুলে কোথায় আছে? পড়তেন না কলেজে পড়তেন? আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। যেখানেই পড়ো এবং বয়স না, যতই আমার হোক, মনে আছে ইতিহাস তো। তো আছে। এবং আমি আমার নিজেকে বড় মনে করি না। আমি যেটা জানি না সেটা আমি বলি না, আমি স্টেপে যাই। কিন্তু যেটা জানি সেটা আমি নির্ভয়ে বলতে চাই। সেটা হলে ধরেন খন্দকার মুশতাক যদি কন্টিনিউ করতো তাহলে কি আসতো? আমার শেষ করে দেন, হ্যাঁ কে জিয়া রহমান আসতো না। আচ্ছা, খন্দকার মুশতাকের কাছ থেকে যে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ক্ষমতা কেড়ে নিল, কু করলো, খালেদ মোশাররফ যদি কন্টিনিউ করতো, জিয়া রহমান তাদের বন্দী। পৃথিবীর ইতিহাসে কোনো সেনাপ্রধান বন্দী থাকে, তাকে সেখানে সেনাবাহিনীর সদস্যরা এবং সেদিন কর্নেল তাহেররা খালেদ মোশাররফকে ইন্ডিয়ান চর বলে চিত্রিত করে সেখানে জিয়া রহমানের জনপ্রিয়তা, জিয়া রহমানের সেনাবাহিনীর ভিতরে তার গ্রহণযোগ্যতা, এইটা কাজে লাগিয়ে জিয়া রহমান বন্দী অবস্থায় যখন কর্নেল তাহেররা তার সমস্ত টেলিফোন তার কাটা ছিল, যখন তার কাছে গিয়েছে তখন তো তার ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়েছে, তাকে মেরে ফেলতে পারে। আচ্ছা, হাবিব আমি ভাই। আমাকে শেষ করে দিলাম, শেষ না করলে বুঝবেন না জিনিসটা। না না আপনি তারপরে আপনার এবং প্রসঙ্গ জানি, চলে এগুলা তো যাচ্ছে। এবং জানি। তখন- না না আপনি জানবেন না তো। আমাকে কথাটা শেষ করে তারপর আপনি বলেন। বলেন 1982 সালের 24শে মার্চ এই দেশে একটা নির্বাচিত জাতীয় সংসদ ছিল, কিন্তু 1975 সালের 7ই নভেম্বর এই দেশে কোনো নির্বাচিত জাতীয় সংসদ ছিল না। থাকবে কিভাবে? তার 2 দিন আগে তো এটা বাতিল করা করলো হয়েছে। কে? খালেদ করলো মোশাররফ। খালেদ মোশাররফ। জিয়া রহমান তো করে নাই, খালেদ মোশাররফ করছে। রে বাবা রে বাবা। খালেদ মোশাররফ করছে। তাতে কি হয়েছে? আচ্ছা না 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 এখন ক্ষমতা ওই যে নেওয়া, আপনি না বললেন না ওই যে টাকা পয়সা না, আসে ক্ষমতা নিব কই থেকে? এখন- এখন তো ক্ষমতা তো না, ক্ষমতা তো তখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর্মিদের ট্যাঙ্কের তলায়। সেখান আচ্ছা, থেকে আমি জিয়া রহমান সাবজেক্টে আসি। জিয়া রহমান, আচ্ছা ভাই, I'm very disgusted সাবজেক্টে because- আসি আমি না। আপনার কাছে যে আমি জানি না হাবিব রহমান হাবিব অন্য আমি প্রসঙ্গ সাবজেক্ট কেন ঠিক নিয়ে না, আসেন আপনার বারবার। মতো না, 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 আপনি- আমার কথা আপনি- হচ্ছে শুনেন, আমরা কেন শোনেন, অতীতে আছি? আপনারা না, দুইজনে না, না, মিলিয়ে আমরা আপনারা কেন কথা অতীতে বলেন। আছি? আমি না, আপনাদের দুজনের কথা- আমি আমার তো প্রশ্ন এটা, আমি তো না, না, জাতীয় আমার পার্টি প্রসঙ্গ ছাড়া কথা বলছেন আমরা এই জন্যই। কেন অতীতে না, আছি? অতীত কিসের? জিয়া রহমান ও, কিভাবে তাহলে এসেছিলেন? দল কোথায় গেল? না, 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 জিয়া রহমান কিভাবে- প্রফেসর শাহেদা, আমি আপনার কাছে প্রশ্ন না, না, করছি, এটা হবে ডিরেক্ট না। প্রশ্ন, এটা হবে না, এই হবে না। অন্য দিক বাদ দেন। আপনি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়াতে যে বাংলাদেশের স্বার্থ এখন কতটা শঙ্কার মধ্যে পড়েছে কিংবা কতটা আশার মধ্যে আছে? আচ্ছা, এখানে আমি আগে একটা কথা বলে নিই। আমরা ডোনাল্ড ট্রাম্প যখন ক্যাম্পেইন করছিল, আমরা ওনার উল্টাপাল্টা কথা শুনেছি। মেক্সিকোর দেওয়াল তুলে দিবে, এদেরকে আসতে দিবে না, অভিবাসীদেরকে বের করে দিবে, এই করবে সেই করবে, বহু এলোমেলো কথা মুসলমানদের বলেছে। ঢুকতে দেবে এটা না। কিন্তু তার একটা কৌশল ছিল, নির্বাচনী বিকজ কৌশল। নির্বাচনী কৌশল। কেন? সে এমন একজনের বিরুদ্ধে দাঁড়িয়েছে যাকে সারা পৃথিবী চিনে। এমনকি যদি বলা মানে যায় ভালো ক্যান্ডিডেট, তারা পৃথিবীর সেটা ভালো ক্যান্ডিডেট তো চিনলেই যে ভালো ক্যান্ডিডেট হবে না, না, স্যার। তাহলে সে যে আরে মিথ্যাচার ভাই, করলো, চোরটাকেও পৃথিবী না, না, চিনতে সে পারে। যে ভাই, মিথ্যাচার কথা করলো, শেষ করতে দেন। এখন যদি সে যদি দেওয়াল না তোলে She was তাহলে the- তার ভোটারদের she কাছে was- সে মিথ্যাবাদী প্রমাণিত হবে। She was the ex-first lady. হ্যাঁ। She was the ex-foreign minister. Okay? So, he was fighting against a woman who is the highest profile woman in the world. In the চিনবেই world. ওনাকে, হ্যাঁ। ওনাকে চিনবেই। So, ট্রাম্পের কৌশলটা ছিল তাকে মিডিয়াতে থাকতে হবে, উল্টাপাল্টা কথা বলে হোক, হি হ্যাজ টু বি দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন। বিকজ আমি ইলেকশনের 3 মাস আগে আমেরিকাতে ছিলাম এবং তখন সবচেয়ে পিক চলছে ক্যাম্পেইনের। তো রোজই হিলারিরও বক্তব্য হচ্ছে, ট্রাম্পেরও বক্তব্য হচ্ছে। হিলারির বক্তব্য মানুষ শোনে, উনি স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে চলে যায়। ট্রাম্প এসে উল্টাপাল্টা কথা, সবাই ওটা নিয়ে খুব ইন্টারেস্ট নিয়ে শোনে এবং তারপরে বাকি দিনটুক ট্রাম্পকে নিয়ে আলোচনা হতে থাকে। না, তাকে তো মিডিয়া না, এখন তার কি হবে? আমি একটু কথা বলে সে যে কথা দিল যে কথাটা ওয়াল বলেনি, করবে, but- এখন ওয়াল না করে তার but- ভোটারদের সাথে সে মিথ্যাচার করবে না? বাট বলতে দেন প্লিজ। বাট তার টার্গেট কিন্তু ঠিক ছিল।
সে হোয়াইট আমেরিকানদেরকে টার্গেট করেছে। সে বলছে যাদের চাকরি নেই তাদেরকে আমি চাকরি ফিরিয়ে দেবো, বাইরে বাইরে যেখানে যেখানে যুদ্ধ লাগিয়েছিল হিলারি সেখান থেকে আমি ট্রুপস ফেরত আনবো, আমরা এইগুলোতে আমরা টাকা নষ্ট করবো না, এগুলো আমরা আমেরিকানদের ইয়ের জন্য উন্নতির জন্য করব, গরিবদের ইয়েতে যারা খাওয়া দাওয়া, বিকজ হি নিউ তার কৌশলটাকে সে জানতো, কারণ ওখানে তো আমাদের মতো টাকা পয়সা দিয়ে সাধারণ মানুষকে টাকা পয়সা দিয়ে ভোট দেওয়া যায় না। ইলেকট্রাল কলেজটাকে তারা নির্বাচিত করেছে ওদেরকে ভোট দেওয়ার জন্য। সো সে কিন্তু আসল জায়গায় কিন্তু তার ট্রিকটা তার কৌশলটা ঠিক ছিল, উল্টাপাল্টা কথা বলেছে মিডিয়াতে থাকার জন্য। আর আরেকটা যেটা প্রশ্ন হচ্ছে যে আমরা তো ভোটারদের সংখ্যাকে ভোটারদেরকে তো আমরা অবমূল্যায়ন করতে পারি না, তারা তো ভোট দিয়েছে। এবং যারা তারা যখন ইলেকট্রাল কলেজ তারা চুজ করে, ইলেকট্রাল কলেজে যারা মেম্বার হয় তারা তাদের কোনো সম্ভবই না যে উপরে গিয়ে উল্টাপাল্টা করবে, সুতরাং সেই সিস্টেমই নাই। সুতরাং এই আমরা যারা ভোটারদেরকে তো আমরা অপমান করতে পারি না, এটা তো এই কোনো এলডিসি কান্ট্রির ভোট না যে ইচ্ছা মতো স্টাইল সিপ লাগিয়ে চলে গেল, এটা তো না। আপনি দেখেন 38% মাত্র ভোট পড়েছে, সাধারণ মানুষ তো ভোট নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। সো এখানে আমাদেরকে ভোটারদের এটাই করতে হবে, এবং যেভাবেই হোক যেমনিই হোক, বলেন দি এন্ড জাস্টিফাইজ দ্য মিনস। সো আপনার যেভাবেই হোক ট্রাম্প জিতেছে, and there is no doubt about it. হিলারি তো প্রথম যখন অফিশিয়াল রেজাল্ট আউট হয়নি তখনই কিন্তু হিলারি অলরেডি কনসিড করে দিয়েছে, সে ট্রাম্পকে কনগ্রাচুলেট করে এবং সুন্দরভাবে সি অ্যাকসেপ্টেড। হ্যাঁ, তাহলে কি বলছে, ধরুন ট্রাম্প কিন্তু আগেই বলেছে আমি তো না জিতে তাহলে আমি মানবো না, আর হিলারি কি করলো, সেই লোক যখন জিতে গেল হিলারি আরে ভাই যদি আপনার প্রতিটি কথার মধ্যে যদি থাকে, মিথ্যাচার করে জনগণকে ধোঁকা দিয়ে যদি বাদ দিয়ে আপনি কথা বলেন, কারণ যদি হলে তো যদি এটা হয়তো যদি ওইটা হয়তো যদি এটা না তা বলবো কেন, যদি আপনি তো সব কথা যদি বলছেন না, যদি ট্রাম্প বলছে তো না, ওটা বলছে তো সে বলছে এখন সে একটা কোন ক্যান্ডিডেট কোন সভ্য একটা ক্যান্ডিডেট বলতে পারে। আচ্ছা, মার্কিন নির্বাচনে না দিতে আমি রেজাল্ট মানবো না। আপনি আমাদের দেশের প্রভাবের কথা বলি, আজকে ট্রাম্প যদি সত্যি ভিন্ডিকটিভ হয়, সত্যিই যদি সে যা বলে থাকে আর আমরা যা করেছি তার বিরুদ্ধে প্রকাশ্যে আমরা সেটাকে সে যদি পার্সোনালি নেয় তাহলে আমাদের সামনে সমূহ বিপদ আছে। যদি সে পার্সোনালি এটা নেয় সমূহ বিপদ আছে। এখন কিন্তু আমেরিকান সিস্টেমের একটা মজার বিষয় হচ্ছে সে একা কিছু করতে পারবে না, ওই যে সিস্টেমটা যেটা চলে আসতেছে, ধারা যেটা চলে আসতেছে ওটাই হবে। আমাদের অন্যান্য সব দেশে দেখা যায় যে এক গভর্নমেন্ট একটা করে যায়, আরেক দল এসে ওইটারে সব বাদ দিয়ে আবার নতুন করে শুরু করে, আবার এক দল করে যায় তা আবার আরেক দল এসে এই সিস্টেমটা নেই। সিস্টেম যেটা বললেন সেটা তো ওর অ্যাপয়েন্টমেন্ট লোকজনই থাকবে, বাট দ্য ফাইল টক্স, যখনই একটা নতুন সিদ্ধান্ত নিতে যাবে আগের ফাইলে কি আছে দেখো, ফাইন হয়তো কিছু 19-20 এদিক ওদিক হবে, বাট এটা এখন আমাদের কূটনীতির উপর নির্ভর করবে যে আমরা কিভাবে আমাদের যে আগে সম্পর্ক ছিল সেটাকে আরো ধরে রাখি এবং এটাকে আরো বেটার করি। এখানে আমাদের হাইয়েস্ট ডিপ্লোমেসি এখন দরকার। আমাদের যা ভুল করার, আমাদের যা অসুবিধা করার তো করা হয়েই গেছে, বাংলাদেশে যে সিস্টেম আছে জামানত বাজেয়াপ্ত হওয়ার, তো মার্কিন নির্বাচনের সিস্টেম আছে কিনা জানি না, যদি কিন্তু যেভাবে মিডিয়া প্রচার ছিল তাতে তো বোঝা যাচ্ছিল যে হিলারির সাথে মানে মিডিয়াগুলো যেভাবে প্রচার চালিয়েছে জামানতই থাকবে না। একটা দল আছে না তাদের, হ্যাঁ রিপাবলিকান একটা তাদের একটা ইয়ে আছে না, রিপাবলিকান থেকেও তাকে সরাতে চেয়েছিল না, প্রচারণাটা তো এমনই ছিল যাতে ওর জামানতই থাকবে না। এবং নিউজ উইকের মতো পত্রিকা আগেভাগে ম্যাডাম প্রেসিডেন্ট দিয়ে আপনার কাভার ইস্যু তৈরি করেছে এবং কাভার বিলিও করে ফেলছে, বিলি করে পরে আবার সেটা উইথড্র করেছে, সকালে দিয়ে বিকালে আবার উইথড্র করেছে, রেজাল্ট যখন অন্য রকম হচ্ছে। আজ এখানে শেষ করতে হচ্ছে। প্রফেসর শাহেদা ওবায়েদ, সাইদুর রহমান টেপা এবং হাবিবুর রহমান হাবিব, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ দর্শকদেরও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। রাত 2টায় অনুষ্ঠানটি পুনঃপ্রচার দেখতে পারেন। সবাই ভালো থাকবেন।